এই যে বাংলাদেশের নারীদের প্রতি এত অবজ্ঞা, নারীদেরকে ছোট করে দেখা, তো সাহিত্য চর্চা যারা করেন, যারা সাহিত্যে, ঐতিহ্যে, সংস্কৃতিতে চর্চা করেন, তাদের জন্য এটা আসলে কিরকম একটা প্রভাব বলে মনে করেন আপনি? কিংবা এই বর্তমান জেনারেশনের নারীরা এটা মেনে নিবেন কিনা? জি, ধন্যবাদ আমাকে নারীদের বিষয়ে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। তো আফসোসের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ এখন যে মৌলবাদের যে আখড়া গড়ে উঠেছে বাংলাদেশে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে মেয়েরা এগিয়ে গিয়েছিল, নারীদেরকে প্রত্যেক জায়গায় চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নারীদের যে উচ্চ সম্মানটুকু দেওয়া হয়েছিল, 5 তারিখের পর সেটি ধুলোয় মিশিয়ে দিয়েছে বলতে গেলে জঙ্গি গোষ্ঠীরা। তারা অভ্যুত্থানের নামে নারীদেরকে বিভিন্নভাবে স্লাট শেমিং, বিরোধী দলীয় নারীদেরকে নিয়ে আজেবাজে মন্তব্য করা, তাদেরকে মন্তব্য দিয়ে দমিয়ে রাখা। তারপরে চাকরিতে বলা হয়েছে যে মেয়েদের, এমনও বলা হয়েছে নির্বাচনের আগে, জামাতের যে আমির, তিনি আমির সাহেব বলেন যে কর্মজীবী নারীরা হচ্ছে পতিতা। এর চেয়ে ন্যাক্কারজনক একটি আহ উম, আহ, কথা কোনোভাবে থাকতে পারে না। এরপর নারীদেরকে বলা হয় যে তারা উম, অর্ধেক ডিউটি করবে, বাকি অর্ধেক ডিউটি করা লাগবে না, নারীদের হাফ সময়। কেন নারীদেরকে তো এক্সট্রা সুবিধা দেওয়ার দরকার নাই? নারীদেরকে তাহলে কি নারীদের যে বাকি কাজগুলো সেগুলো কি কোনো পুরুষ এসে করে দিবে? নিশ্চয়ই না। না, আমি নারী, আমার কাজটা তো আমিই করব, এবং আমার জায়গাটা আমাকেই তৈরি করতে হবে, এবং আমার কষ্ট, আমার সংগ্রাম আমার। আমি প্রথমে একজন মানুষ, তারপর একজন নারী। প্রত্যেকটা সংগ্রামী নারী জানে তার জীবনের গল্প, তার জীবনের যে সংগ্রাম আছে। প্রত্যেকটা নারী, আমি যখন রাজনীতি করতে শুরু করি তখন আমি দেখেছি বিভিন্নভাবে বুলিং, যেটা দুঃখজনক ভাবে হলো সত্য, আমাদের দলের ভিতরেও সেটা করা হতো। মানে একটা মেয়ে যে রাজনীতি করবে সেই পরিবেশটা পর্যন্ত এই বাংলাদেশে তৈরি করে দেওয়া হয়নি। তো পরবর্তীতে 5 তারিখ পরবর্তীতে বা আগে দেখা গেল যে আমাদের দলের ভিতর থেকে যারা বট, তারপর হচ্ছে যারা মিক্সিং করতো, যারা পরবর্তীতে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, তারাই কিন্তু এই ধরনের ঘটনা প্রপাগান্ডা গুলো ছড়িয়েছে নারীদেরকে নিয়ে বেশি। এবং পরবর্তীতে দেখা গেল যে আহ এই যে নারীদেরকে দমিয়ে রাখার যে প্রবণতা, ইভেন এমনকি বেগম রোকেয়াকে পর্যন্ত তারা ছাড়েনি। কারণ তিনি নারীদের শিক্ষা নিয়ে কথা বলেছিলেন, তিনি নারীদের অধিকার নিয়ে কথা বলেছিলেন। তাদের এমন একটা অবস্থা, যেমন আমি জামাতি আমির সাহেবের একটা কথা বলি। উনার স্ত্রী সংরক্ষিত আসনে আছেন, আহ ছিলেন। তো ওনার স্ত্রী নির্বাচন করতে পারবে, কিন্তু তারা সবসময় বিশ্বাস করে যে একজন নারী প্রধান জায়গায় যেতে পারবে না, প্রধান নেতৃত্বের জায়গায় যেতে পারবে না। তাদের এই দ্বিমুখিতা আসলে বুঝে আসে না আমার। কারণ নারী যদি মানুষ হয়ে, সে যদি নেতৃত্ব দিতে পারে, সেটা সংরক্ষিত আসন হোক আর সেটা প্রধান নেতৃত্বের জায়গায় হোক, সে অবশ্যই তার যোগ্যতা বলে থাকলে সে এগিয়ে যেতে পারবে। যেটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সো নতুন করে এখন দেখা যাচ্ছে মেয়েদেরকে দমিয়ে রাখার, মানে আহ দেখা যাচ্ছে নির্বাচনে ভোট চাইতে হবে, তখন ঠিকই মেয়েদেরকে নামাচ্ছে, কিন্তু নেতৃত্ব স্থানীয় জায়গায় যেতে গেলে মেয়েদের সেখানে বাধা দেওয়া হচ্ছে। তারপর মেয়েদেরকে হচ্ছে বলছে তোমরা ঘরে থাকো, তোমরা ঘরে থাকো, মানে এরকম একটা প্রবণতা। তো আমি মনে করি মেয়েদের যে সাহিত্য চর্চা বলেন, সংস্কৃতি মনা, প্রগতিশীল যে নারীরা এখন যারা এগিয়ে যাচ্ছে, তাদের এগিয়ে যাওয়ার পথে এই যে মৌলবাদী যে চিন্তা ভাবনা, এটি অবশ্যই বাউন্ডারি হিসেবে কাজ করে এবং বাধা হিসেবে কাজ করে। তো এই জায়গাগুলো থেকে আমি মনে করি বর্তমান সরকার এবং ছাত্রলীগ তো সবসময় নারীদের জন্য কাজ করে গেছে, তারা সবসময় নারীদেরকে একটা সুন্দর পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগের সবসময় আমরা দেখতে পারি নারী নেতৃত্ব অনেক বেশি। তো আমি মনে করি মৌলবাদের এই আখড়া থেকে সম্মিলিতভাবে নারীদের সোচ্চার হওয়া উচিত, এবং তাদের অবশ্যই প্রগতিশীলতার পথে হাঁটা উচিত। অবশ্যই তারা মৌলবাদের বিপক্ষে অবস্থান নিবে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়বে। আমার সেটাই প্রত্যাশা আমার বোনদের কাছে, নারীদের কাছে। তারা যেন আহ এই যে দ্বিমুখী দ্বিচারিতা, যারা নারীদেরকে নিয়ে বাজে কথা বলে, স্লাট শেমিং করে, নারীদেরকে নিয়ে বুলিং করে, বট আইডি দিয়ে যারা এই কাজগুলো করছে, তারা জানে বট আইডি গুলো কাদের।
সুতরাং তারা যেন সেই ফাঁদে পা না দেয় এবং যেখানে যে সরকার মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা যে নারীদের জন্য এত সুব্যবস্থা করে গেছেন, তারা যেন সেগুলো অব্যাহত রাখে, তারা যেন সঠিক পথটা গ্রহণ করে। আমি সেটাই আহ্বান জানাবো আমার নারী বোনদের কাছে। নিশ্চয়ই। জুলাই জঙ্গি গোষ্ঠীদের যে উত্থান, সেই উত্থানে জেনজি প্রজন্মের নারীরা যে প্রচন্ডভাবে প্রতারিত হয়েছে এটা প্রমাণিত। কারণ তারা ধর্মের লেবাস নিয়ে অধর্ম নামিয়ে নিয়ে আসেন পৃথিবীতে। সত্যি কথা বলতে তারা ধর্মের এমনকি কাহিনী আমি করেন, কিন্তু হুম হুম বলেন। জি, আমি একটা লাইন এড করতে চাই। ৫ তারিখের পরবর্তী কিছুদিন পরেই দেখা গেছে যে একটা মেয়ের আ তারা তথাকথিত জুলাই যোদ্ধা বা কোন নির্দিষ্ট দলেরই ছিল তারা। তারা গিয়ে বাড়িতে গিয়ে বনিবনা হয়নি বা আ একজন নেতাকে পায়নি খুঁজে, তার স্ত্রী, মা তাদের উপর নির্যাতন চালিয়েছে। তাদেরকে উলঙ্গ করে ভিডিও করেছে। এই যে এই বাংলাদেশ যে বাংলাদেশকে যে বিশ্বের মঞ্চে এত ছোট করে তারা যে ৫ তারিখের পর যে জঙ্গি তৎপরতা দেখিয়েছে, যে সন্ত্রাসীপনাগুলো দেখিয়েছে, এর অচিরেই এর সমাধান আমাদের নারীদেরকেই করতে হবে এবং বোনদেরকে এগিয়ে আসতে হবে। যারা প্রগতিশীল নারীরা আছেন, যারা সাহিত্য চর্চা করছেন, যারা লিখছেন, কলামিস্ট, আমি সেই নারীদেরকে আহ্বান জানাবো তারা যেন এসব নিয়ে কথা বলে। তারা যেন বাংলাদেশের নারীরা যে নির্যাতিত হয়েছে ৫ তারিখের পরেও যে এই এত যে জঙ্গিপনা হয়েছে, নারীদের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তারা যেন এগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়। তারা যেন এগুলা নিয়ে লেখালেখি করে এবং এইসব নিয়ে যেন বর্তমান সরকারও আহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেন গ্রহণ করে এবং শাস্তির ব্যবস্থা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এই যে জুলাই জঙ্গিদের উত্থান, এই জুলাই জঙ্গিদের উত্থানে পরবর্তী সময়ে যেহেতু আপনি ছাত্র রাজনীতির সাথেও জড়িত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তো সেখানে আপনাদের এই ছাত্রলীগের সদস্যদের কোনো ধরনের অন্যায় অবিচার কিংবা মবের শিকার করা হয়েছিল কিনা এটা একটু বলবেন। সাথে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই। আহ সারা বাংলাদেশে যে অবৈধ নিয়োগ করা হচ্ছে, যেখানে বলল কোটা না মেধা, সেই মেধাকেই ধোঁকা দিয়ে এখন অবৈধ নিয়োগের রমরমা ব্যবসা চলছে। সেই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো বিষয় আছে কিনা, দুটো বিষয় আমাকে একটু বলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি এখন আমি কথাগুলো তুলে ধরতে পারবো। এই যে গত ২ বছরের যে কষ্ট, যে সংগ্রাম, যে অত্যাচার, নিপীড়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেগুলো আমি এখন বলতে চাই। কারণ আসলে এখন না বললে আর কখন? সো আমাকে বলতেই হবে। তো ৫ তারিখ পরবর্তী ৫ তারিখের আগ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকল আহ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলের শিক্ষকরা, হলুদ দল লাল দল সব দলের শিক্ষকরা খুব সুন্দরভাবে কিন্তু চাকরি করতো, প্রমোশন হতো, সবার নিয়োগ হতো, মানে সবাই মিলেমিশে থাকতো। কিন্তু ৫ তারিখ পরবর্তী দেখা গেল যে বিচ্ছিন্ন ঘটনাগুলো আলাদা কথা, কিন্তু গণহারে গণহারে আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ট্যাগ দিয়ে লিস্ট করে তাদের নামে মামলা, তাদের নামে প্রথমে দেয়া হলো মামলা, তারপরে তাদেরকে ধরে এনে যদি কেউ কোনো শিক্ষার্থী, রানিং শিক্ষার্থী, সে ক্লাস করতে গিয়েছে, তাকে মব করে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়, জোর করে মারধর করা হয়েছে, মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, এমনকি অনেক বেশি অত্যাচার করা হয়েছে। তো তারপর দেখা গেছে যে কেউ পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষার হল থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো এরকম অনেক ন্যাক্কারজনক ঘটনা হ্যাঁ, আছে। এরকম যেমন এরকম অনেক ঘটনা হয়েছে রাজশাহীতেও। মাত্র ইন্টারমিডিয়েট পাস একজন ছাত্রলীগের নেত্রীকে পরীক্ষা হল থেকে তুলে এনে মবে শিকার করা হয় এবং বিনা মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়। জি, অবশ্যই। তো তারপর দেখা গেছে যে যারা চাকরি আওয়ামী আমলে যারা চাকরি পেয়েছে তাদেরকে লিস্ট করে করে চাকরি থেকে সিজ করা হয়েছে জোরপূর্বক। তাদেরকে চাকরি করতে দেওয়া হয়নি। তাদের চাকরির ভবনে গিয়ে গিয়ে হামলা করা হয়েছে, তাদেরকে ধরে আনা হয়েছে, জবাবদিহিতা করা হয়েছে। কেউ যদি কোনো দোষের মধ্যে জড়িতও না থাকে, তাকেও সিজ করা হয়েছে, তাকেও বের করে দেওয়া হয়েছে, তাকেও মব করা হয়েছে। এমনকি আমি আরেকটা কথা এড করতে চাই যে প্রক্টর নিযুক্ত হয়েছিল
জামাতি প্রশাসনের যে প্রক্টর, হ্যাঁ, তিনি ছাত্রদের সাথে মিলে তাদের একটা গ্রুপ ছিল, যেটা আমি খবর পেয়েছি 5 তারিখ পরবর্তী রানিং ছাত্ররা যেটা খবর মানে অথেন্টিক যেভাবে তারা তুলে ধরেছে, সেটা হচ্ছে যে একটা গ্রুপ করে সেই গ্রুপ চ্যাটের মধ্যে কারা কোথায় আছে, কে আসতেছে, কে যাচ্ছে, সেগুলো ওখানে তুলে ধরা হতো। এবং কেউ যদি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতো, কেউ যদি তার সার্টিফিকেট তুলতে গিয়েছে বা কোনো কাজে গিয়েছে, তাকে ধরে গিয়ে পুলিশে দিয়ে দেওয়া হতো, মারধর করে। তাও কারো কারো কাছ থেকে শোনা গেছে টাকাও নেওয়া হয়েছে, মারধর করে পুলিশের কাছে দেওয়া হয়েছে এবং অনেক অত্যাচার করা হয়েছে, তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এগুলো তো এগুলোতে স্বয়ং খোদ প্রক্টর, মানে খোদ প্রশাসন এগুলাতে সহায়তা করতো, যেটা খুবই দুঃখজনক। এবং তারপর 84 জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তারা তো পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। তারপর এইভাবে মানে এখনো এখনো ক্লাস করতে যেতে পারছে না। এবং জঙ্গিরা জুলাইয়ের নাম দিয়ে তারা হচ্ছে তাদেরকে স্থায়ীভাবে ক্লাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে, যেটি খুবই কষ্টের। আহ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আরেকজন শিক্ষার্থীর ক্ষতি এভাবে করতে পারে, এটি 5 তারিখ না আসলে আসলে আমরা দেখতে পেতাম না যে এইভাবে একটা মানুষের ক্ষতি রাজনীতির নাম দিয়ে, অপরাজনীতি, ক্ষমতার অপব্যবহার যে কিভাবে করতে হয় তারা তা দেখিয়ে দিয়েছে। জোরপূর্বক ক্ষমতায় বসে তারা তা দেখিয়ে দিয়েছে। এমন আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, তারা সবসময় বলে যে আমাদের জননেত্রী নাকি পালিয়ে গিয়েছে, কিন্তু একটা সরকার, একজন নির্বাচিত সরকারকে যদি প্রোটোকলের মাধ্যমে, সেনাবাহিনীর প্রোটোকলের মাধ্যমে তাকে হত্যার উদ্দেশ্যে যে অভ্যুত্থান সৃষ্টি তারা করেছিল, তাকে যদি এক স্থান থেকে আরেক স্থানে নিরাপত্তার উদ্দেশ্যে যদি সেনাবাহিনী প্রোটোকলে সরিয়ে নেওয়া হয়, সেটা কিভাবে পালিয়ে যাওয়া হয়? সেটা নিশ্চয়ই পালিয়ে যাওয়া হয় না। তারা উম, তারা তাদের উদ্দেশ্য শুধু এটাই ছিল না যে অভ্যুত্থান করবে বা বাংলাদেশ টু। শামীমা সীমা, আপনার এই কথার মধ্যে আমি একটা কথা বলতে চাই। সেটি হলো, যারা এইসব কথা বলেন তারা মূলত বাংলাদেশ বিরোধী। তারা মূলত এদেশের অবশ্যই। মানুষের কাছে প্রতিবাদী কথা নয়, দেশের জন্য নয়, বরং দেশকে অশান্তিতে ঠেলে দেওয়ার জন্যই এ ধরনের কথাবার্তা বলেন। প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের জন্য কি করেছেন তা সারা দেশের মানুষ এখন প্রতিটা ক্ষণে ক্ষণে অনুভব করছে। আশা করি তাদের এসব কথাই আর তাদের এই ফাঁকিবাজিতে নিশ্চয়ই তাদের ফাঁদে কেউ পা দিবে না। ধন্যবাদ। স্মৃতি আপু, তানভীর আমি আর জি। হ্যাঁ, হ্যাঁ, আমি মবের কথা বলতে গিয়ে আমি আমার নিজের কথা বলবো এখন। সেটা হচ্ছে আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং আমি সাবেক শিক্ষার্থী। এবং আমি চাকরি তো চবিতে তো চাকরি সবাই হারিয়েছি। আমি প্রাইভেট যেখানে আমি পরবর্তীতে চাকরি নেই, সেখানে গিয়ে আমার চাকরি স্থলে গিয়ে পর্যন্ত যারটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক, সে গিয়ে আমার চাকরি স্থলে গিয়ে সে আমাকে অহেতুক কোনো কারণ ছাড়াই মব করে। এবং সংঘবদ্ধ মব থানায় পর্যন্ত, তারা থানায় গিয়ে পুলিশকে জোরপূর্বক জোর করে আমাকে অ্যারেস্ট করায়। এবং থানায় গিয়ে তারা রাত 12টা পর্যন্ত সেখানে সংঘবদ্ধ মব করে তারা মামলা দেওয়ানোর চেষ্টা করে এবং মামলা দেয় এবং আমাকে জেলে প্রেরণ করে। তারা থানা ভাঙচুরের জন্য প্রস্তুতি নেয়, থানা ভাঙচুর করার মতো কর্মকাণ্ড ঘটায়, তারা ওখানে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে জি। মহান জাতীয় সংসদ মহান মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত, সেই মহান জাতীয় সংসদে যখন রাজাকারদের পদার্পণ কলুষিত হয়, তখন বর্তমান সরকার চেয়ে চেয়ে দেখেন, তাদেরকে নিয়েই কলিগ বানিয়ে সংসদ গঠন করেন এবং সেই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে মোংলা মাসুদের মতো একজন জঙ্গি, যিনি বলেন তরুণ সমাজ, জেনজি 72 সংগঠনকে সংবিধান চাই না, ছুঁড়ে ফেলে দিতে চাই, এই যে তার মানে প্ররোচনা, জিনজির ব্রেইন ওয়াশ করে দেওয়া, এটাকে আপনি তরুণ প্রজন্মের একজন হয়ে কি মনে করেন? 72 সংবিধান কি ছুঁড়ে ফেলে দেওয়া উচিত নাকি গ্রহণ করা উচিত? জি, ধন্যবাদ। আপনি আমাকে প্রশ্ন করেছেন, তার উত্তরে আমি যাচ্ছি। তবে আমার যে সহযোদ্ধা ভাই এতক্ষণ জঙ্গিদের এবং ইউনূসের যে কার্যকলাপের কথা বলেছেন, তার সাথে আমি দুটো লাইন এড করতে চাই। সেটা হচ্ছে এই যে নিশ্চয়। বিগত সময়ে এই যে এই কয়েকদিনে হামে প্রায় 200-র বেশি বাচ্চা মারা যাচ্ছে।
এই যে ইউনূসের এই যে এই কার্যকলাপের কারণে তিনি জননেত্রী শেখ হাসিনার যে টিকার জন্য যে বাজেট ছিল সেটি বাদ দিয়ে তিনি কি করেছেন, তার পরিবার এবং জঙ্গিদেরকে নিয়ে, জুলাই জঙ্গিদেরকে নিয়ে 17+ 17+ দেশে ভ্রমণ করেছেন গত 1.5 বছরে। এমন তারা যখন টাকা লুটপাট করে, একসময় তাদের নাকি ভাত খাওয়ার টাকা পকেটে থাকতো না, এখন তারা দামি কোটি টাকার গাড়িতে ঘোরে। তাদের উৎস কেন জাতি জানতে চায় না? তাদের সেই টাকার একদম উৎসটা কি একদম তারা জানিয়েছে? তারা সেটা বলে না। এমনকি তাদেরকে দেখবেন তারা সব সময় যেখানে বঙ্গবন্ধু, তারা কিন্তু আন্দোলনটা শুরু করেছিল কোটার নাম দিয়ে এবং বঙ্গবন্ধুর নাম ইউজ করে, যে আমরা বঙ্গবন্ধুকে অনুসরণ করি, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্য থাকবে না। তারা কিন্তু তাদের স্লোগান ছিল এটা। পরবর্তীতে এই যে নাহিদ, এই যে সার্জিস, তারা কিন্তু ছাত্রলীগের ছায়াতলেই ছিল এবং তারা পরবর্তীতে তাদের স্লোগান চেঞ্জ করে তারা এক দফা দাবিতে গেল এবং বঙ্গবন্ধুকে 5 তারিখ দেখা গেছে বঙ্গবন্ধুকে তারা কি পরিমাণে অবমাননা করেছে। 5 তারিখ পরবর্তী ভাস্কর্য ভেঙে ফেলা, এমনকি ভাস্কর্যের উপরে উঠে প্রশ্রবণ করা, যেটির মতো নেককার কাজ, তাদের মতো শিক্ষিত, নামের শিক্ষিত, হাস্যকর, তারা নাকি শিক্ষিত, তারা নাকি শিক্ষা চায়, মেধা চায়, কোটা চায় না। অথচ তারা কিন্তু কি করেছে, সেই বাজেটটাকে নিয়ে, তারা টিকার বাজেটকে নিয়ে তারা কোটাতেই ইউজ করেছে। কোটা কেমন? যারা চিকিৎসার নাম দিয়ে তারা এই দেশে দেশে ভ্রমণ করেছে আর কি করেছে, জুলাই জঙ্গিদের পরিবারকে চাকরি দিয়েছে, বড় বড় পদে চাকরি দিয়েছে, বিদেশে নিয়ে গিয়েছে, বিদেশে নিয়ে চাকরি দিয়েছে। এমনকি চিকিৎসার নামে তারা হচ্ছে 30,000 থেকে শুরু করে প্রতি মাসে তাদেরকে বাজেট 10 কোটি টাকা পর্যন্ত বাজেটে তারা টাকা বিলিয়েছে প্রত্যেকটা জঙ্গিদের পরিবারে। তাহলে কোটা কোথায় নিপাত গেল? কোটা তো যায়নি। মেধার তো কোনো মূল্যায়ন আমরা দেখছি না। এমনকি আমি আমার চবির কথাই বলি, আমার সিউর কথাই বলি, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাই বলি। সেখানে একজন ভিসির আমলে, মানে একজন উপাচার্যের আমলে, এই যে বিগত জামাতি যে প্রশাসন ছিল বা যে প্রশাসন ছিল বিগত 5 তারিখ পরবর্তী, সেই ভিসির সেই ভিসির নিয়োগেই মানে 547 দিনে 425টি নিয়োগ হয়েছে। এর কোনো জবাবদিহিতা কেউ চাচ্ছে না। এর কোনো জবাবদিহিতা নেই। নিজেদের ইচ্ছামতো নীতিমালা নির্ধারণ করছে, নিজেদের ইচ্ছামতো চাকরি দিচ্ছে, নিজেদের ইচ্ছামতো প্রণয়ন করছে। তারা 5 সিন্ডিকেটে গড়ে 85টি নিয়োগ অনুমোদন করেছে শুক্রবার, এবং 21শে ফেব্রুয়ারিতে সিন্ডিকেট বৈঠক গঠন করে তারা, যেটা কখনোই হওয়ার মতো না। এবং উপ উপাচার্য এবং রেজিস্ট্রারের আত্মীয় স্বজনকে চাকরি দিচ্ছে, নিজের লোক নিয়োগ দিতে তারা নীতিমালা পরিবর্তন করে নিয়োগ দিচ্ছে। এরপর আপনি দেখেন নাহিদ, সার্জিস বা হাসনাত, তাদেরকে দেখবেন সবসময় জুলাই সনদের কথা বলতে, সার্জিসকে দেখবেন সবসময় জুলাই সনদের কথা বলতে, জঙ্গিদেরকে দেখবেন জুলাই সনদের কথা বলতে। কিন্তু তারা কি কখনো জুলাই সনদ দিয়ে তারা আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা যে জঙ্গিপনা করেছে আগস্টে, তারা যে পুলিশ হত্যা, 3500+ পুলিশ হত্যা থেকে শুরু করে তারা যে অন্যায় কাজগুলো করেছে, সেগুলোকে তারা ইনডেমনিটি দিতে চায়, তারা দায় মুক্তি পেতে চায়। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে তাদের সন্ত্রাসী কার্যকলাপকে কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়া, বিরামহীন ভাবে তারা যাতে মব করতে পারে, তারা যাতে চাঁদাবাজি করতে পারে, তারা যাতে মানুষ মারতে পারে, তারা যাতে ধর্ষণ করতে পারে, তারা যাতে মব করতে পারে, লুট করতে পারে। এগুলোর জন্যই তারা মূলত জুলাই সনদটার জন্য এত গলা ফাটাচ্ছে। কিন্তু তারা কখনো মাদকের বিরুদ্ধে কথা বলে না, তারা কখনো এই দেশের ভালো নিয়ে কথা বলে না, তারা কখনো ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না, তারা কখনো লুটপাটের বিরুদ্ধে কথা বলে না, তারা কখনো মবের বিরুদ্ধে কথা বলে না। তাদেরকে দেখবেন কখনো এগুলোর বিচার চাইছে না। তারা এই দেশের ভালো নিয়ে কথা বলে না। দেশে যে এখন যে দ্রব্যমূল্যের সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, তারা এগুলো নিয়ে কোনো কথাই বলে না। এবং দেশ এখনো যে চলছে সেটা শেখ হাসিনারই করা প্ল্যান নিয়ে চলছে। এখনো যেটুকু অবশিষ্ট আছে, এই যে বিদ্যুৎ পাচ্ছি আমরা, যেটুকু যেটুকু তেল পাচ্ছি, এটাও এখনো শেখ হাসিনার করে যাওয়া প্ল্যান গুলার কারণেই আমরা এখনো পাচ্ছি। নতুন করে নতুন সরকারের কাছে আমরা কিন্তু নতুন করে 5 তারিখের পর ইউনূসও করে যায়নি এবং নতুন সরকারও ইউনূসের পথেই হাঁটছে। আপনি বাংলাদেশ ছাত্রলীগের একজন নারী নেত্রী, নারীদের অধিকার নিয়ে কথা বলেন, নারীদের হয়ে পথ চলেন। আপনি বাংলাদেশ ছাত্রলীগে একজন নারী নেত্রী হিসাবে এই যে বর্তমান জেনজি প্রজন্ম, তাদের সংস্কৃতি এবং সাহিত্য চর্চা নিয়ে কাজ করতে কতটুকু মানে সমর্থন জানাবেন বা পাশে থাকবেন, এবং বাংলাদেশ ছাত্রলীগের নেত্রীরা এই প্রজন্মের নারীদেরকে আসলে কি আহ্বান জানাতে চাই, যে তারা যে ষড়যন্ত্রের ফাঁদে পড়েছিল, তারা যে ভুল করেছিল,
সেই ভুলটা থেকে আসলে কিভাবে উত্থাপিত হয়, একজন আপনি আহ বাংলাদেশ ছাত্রলীগের সদস্য এবং নারী হিসেবে তাদের কি আহ্বান জানাতে চান? আহ নারীদের কথা তো আমি প্রথমেও বলেছি যে অবশ্যই নারীদেরকে নিজেদের অধিকার সম্পর্কে আগে প্রথমে সচেতন হতে হবে। যে এখন যে মৌলবাদের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখানে কখনোই নারীদের উন্নয়ন সম্ভব নয়। এবং নারী জাতিকে বাদ রেখে আহ 45 থেকে 50% জনগোষ্ঠীকে বাদ রেখে কখনোই একটা দেশের সঠিক উন্নয়ন সম্ভব নয়। দেশের চালিকা শক্তি ঘোরানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের যে নারীরা, তাদের উচিত যে তারা যেভাবে ব্রেইন ওয়াশড হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে এখন তাদের অবশ্যই আওয়াজ তোলা উচিত, কথা বলা উচিত। তারা যে বৈষম্যের শিকার হচ্ছে, তারা এখন যে আহ, পথের বাইরে গেলে তারা যে বুলিং এর শিকার হচ্ছে, স্লাট শেমিং হচ্ছে, তারা যে সামাজিক ভাবে এবং অনলাইনেও তারা যে হেনস্থার শিকার হচ্ছে, এ থেকেই তো বোঝা যায় যে বাংলাদেশ আসলে কতটা পিছিয়ে গিয়েছে। তো তাদের উচিত একযোগে সেখান থেকে বেরিয়ে আসা এবং একযোগে প্রোটেস্ট করা এবং এগুলো নিয়ে কথা বলা। এবং সংসদে আমরা সেরকম নারীদের নিয়ে কথা বলার মতো এখন কিছুই দেখছি না, কাউকে দেখছি না। এবং একটা দল আছে যেখানে তো নারী কোনো কর্মী নারী বা নারীদেরকে যে সদস্যই প্রেজেন্ট করবে নেই। তারা জি। নেই। নারীদের কোনো প্রতিনিধি নেই সেখানে। তো এ থেকে কি বোঝা যায় না যে সংসদ কতটা পিছিয়ে গিয়েছে? তারা সংসদে সিমি, আমি আমি একটু বলি আপনার কথার মাঝে, সরি, কিন্তু তারা আসলে বলে নারীদের পিছনে আহ, দাঁড়িয়ে রাজনীতি বা কোনো হচ্ছে দায়িত্ব অর্পণ করা যায় না, অথচ যে নারীর আহ ঐরস থেকেই পৃথিবীতে আসা সেই নারীকেই তারা চিন্তা করে যে তাদের দায়িত্বে আসলে পিছনে দাঁড়ানো যায় না। এটা আহ ইসলামের দৃষ্টিতে নেগেটিভ কিছু বলতে চাই আর কি। কিন্তু দেখেন, বাংলাদেশে যখন তারা কোনো ধরনের আন্দোলন বা কোনো ধরনের আহ জঙ্গিপনা সৃষ্টি করতে চায়, তখন কিন্তু নারীদেরকেই সামনে দেয়, প্রথম হুম, কাতারে কিন্তু নারীদেরকেই ব্যবহার করে। এবং তাদের নারীদেরকে দিয়ে যে মিথ্যা প্ররোচনাটা করেন, এটা জঘন্য, ভীষণ রকমের জঘন্য। যেমনটা আমরা কিন্তু এই যে সওদা সুমি সম্ভবত মেয়েটা, তাকে দিয়েই কিন্তু আমরা দেখলাম যে নারীকেই কিন্তু তারা ব্যবহার করে। বলুন। হ্যাঁ, নারীকে তারা ব্যবহার করে ভোট চাওয়ার সময়। ওই যে আমি বললাম, আমি একটু আগেও কথাগুলো বলেছি যে ভোট চাওয়ার সময় নারী, কিন্তু সংসদে বসার সময় আর নারীকে তারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে তারা দেখতে চায় না, এবং প্রধান নেতৃত্বের জায়গায় তারা নারীকে দেখতে চায় না, তারা ছোট করে রাখে। তো এই থেকে তো বোঝা যায় না যে নারীদেরকে তারা কতটা হেয় ভাবে আহ প্রেজেন্ট করছে, উপস্থাপন করছে, এবং নারীদেরকে তারা কতটা পিছিয়ে রাখতে চায়। তো যেখানে বাংলাদেশের প্রতিটা পরিবার, আমাদের মা বোনেরা, যেখানে আহ পারিবারিক উন্নতি থেকে শুরু করে ঘরে বাইরে সবখানে মেয়েরা সমানভাবে এখন ভূমিকা রাখছে, সেখানে নারীদেরকে এভাবে দমিয়ে দেওয়া, এটা কখনোই প্রগতিশীল বাংলাদেশ হতে পারে না। এবং মৌলবাদের এই উত্থান, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অবশ্যই। এবং এর জন্য আমাদের বোনদেরকে একযোগে কাজ করতে হবে এবং নারীদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। এবং তারা যে ব্রেন ওয়াশড হয়েছে, তাদেরকে যে ইতিহাসকে বিকৃত করে যেভাবে বই পড়ানো হয়েছে, তাদের উচিত সঠিক ইতিহাস নির্ধারণ করার জন্য পড়াশোনা করা। এবং সংসদে যে নারী কর্মী বা নারী প্রতিনিধি নেই, এটা দিয়েও তারা অনেক কিছু বুঝতে পারে। এবং আমি মনে করি আমাদের নারীরা অনেক বিচক্ষণ, এখনকার তরুণ প্রজন্মের নারীরা। সো তারা অচিরেই বুঝতে পারবে যে বাংলাদেশ কোন জায়গা থেকে কোন জায়গায় এগিয়ে যাচ্ছে। তো তারা এটা নিয়ে ধন্যবাদ আমাদের সিমি। সেমিনার করা যেতে পারে, আমাদের সামনে এগিয়ে আসতে হবে, এবং কলামিস্টদের উচিত এটা নিয়ে লিখা এবং কথা বলা। এবং আপনারাও আমাদেরকে মন্তব্য করুন যে আমরা কিভাবে প্রোগ্রামগুলো করে থাকলে আরো সুসংগঠিত হতে পারে এবং বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগের, তৃণমূলের কর্মীদের জন্য উপকার আসে। ধন্যবাদ। ক্ষমা ক্ষমতার প্রভাবে নিষিদ্ধ করতে পারেন, কিন্তু যে আদর্শ হৃদয়ে লেখা সে আদর্শ মুছবেন কি করে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।